চত্বরের মাটির প্রতিটি ধূলিকণা কাঁপতে শুরু করল। আরিয়ান যখন তার ডান পাটি সামান্য বাঁকিয়ে মাটির গভীরে চাপ দিল, তখন তার পায়ের নিচের ঘাসগুলো মুহূর্তেই পিষে ছাই হয়ে গেল। ইনভেস্টিগেটররা তাদের সেন্সরে দেখছিল আরিয়ানের প্রতিটি পেশি এখন একটি স্টিলের কেবলের মতো শক্ত হয়ে গেছে। মাটি ফাটার শব্দটা ছিল অনেকটা শুকনো হাড় ভাঙার মতো, করকর করাত। আরিয়ান যে চাপটি তৈরি করেছিল তা তরঙ্গের মতো ইনভেস্টিগেটরদের পায়ের নিচ পর্যন্ত পৌঁছে গেল। ড্রেক্স অনুভব করল তার বুট জুতো জোড়া যেন কেউ মাটির নিচে টেনে নিয়ে যাচ্ছে। সে তার শরীরের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু আরিয়ানের সেই চাপের তীব্রতা এতটাই বেশি ছিল যে ড্রেক্সের বর্মের জয়েন্টগুলো চাপে মরমর করে উঠল। ঠিক সেই মুহূর্তে জর্গ যে গ্র্যাভিটি কোরটি আকাশের দিকে ছুঁড়ে মেরেছিল, সেটি শূন্যে এক অদ্ভুত বেগুনি আভা ছড়াতে শুরু করল। না, সবাই কিছু একটা ধরুন! কায়েনের চিৎকার ভেসে এলো। কায়েন তখন মাটি থেকে প্রায় 5 ফুট ওপরে ভাসছে। তার ব্লুপ্রিন্টগুলো পাখির ডানার মতো চারদিকে ছড়িয়ে পড়েছে। গ্রামের একটি ছোট বাচ্চা ভয়ে কাঁদতে কাঁদতে আকাশের দিকে উঠে যাচ্ছিল। আরিয়ান দেখল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিকে মাটির নিচে তার নিজের তৈরি করা প্রচণ্ড চাপ, অন্যদিকে আকাশের দিকে টেনে নিয়ে যাওয়া গ্র্যাভিটি কোরের শূন্য শক্তি। আরিয়ান বুঝল তাকে এই দুটি বিপরীত শক্তির মধ্যে একটি সেতু হতে হবে। সে তার তলোয়ারটি মাটির ফাটলের ভেতর গেঁথে দিল। কায়েন, ভয় পেও না! আরিয়ান গর্জে উঠল। সে তার শরীরের পেশিগুলোকে উল্টো দিকে মোচড় দিল। সে এবার মাটির ওপর চাপ সৃষ্টি করার বদলে নিজের শরীরকে একটি চুম্বকের মতো ব্যবহার করার চেষ্টা করল। সে তার শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে ফুসফুসের ভেতরের বায়ু চাপ বদলে ফেলল। এটি এক অতি মানবীয় কৌশল। আরিয়ানের চারপাশের ধুলোগুলো হঠাৎ করে স্থির হয়ে গেল। সে তার বাম হাতটি আকাশের দিকে বাড়িয়ে দিল। ইনভেস্টিগেটররা অবাক হয়ে দেখল আরিয়ান একা হাতে যেন পুরো গ্রামের মাধ্যাকর্ষণকে ধরে রাখার চেষ্টা করছে। তার গায়ের চামড়া ফেটিয়ে রক্তবিন্দু বেরিয়ে আসছিল, কারণ তার শরীর এই মুহূর্তে দুটি বিপরীতমুখী মহাজাগতিক শক্তির লড়াইয়ের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। জর্গ এই দৃশ্য দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল। সে ভাবছিল আরিয়ান ধ্বংস হয়ে যাবে, কিন্তু সে জানত না আরিয়ান তার পূর্বের জীবনে এই ভয়েড শক্তির সাথে প্রতিদিন যুদ্ধ করত। যদিও তার কাছে এখন কোনো জাদুর উৎস নেই, কিন্তু তার আত্মা এখনও সেই শক্তির ছন্দ চেনে। আরিয়ান বিড়বিড় করে বলল, পৃথিবী যদি আমাকে আকাশে ছুঁড়ে দিতে চায়, তবে আমি পাহাড় হয়ে মাটির সাথে মিশে থাকব। সে তার হাত দিয়ে শূন্যে একটি বিশেষ ভঙ্গি করল। হঠাৎ করে কায়েন এবং অন্য যারা ভাসছিল তারা ধপাস করে মাটিতে পড়ে গেল। গ্র্যাভিটি কোরের সেই বেগুনি আভা আরিয়ানের হাতের তালুতে এসে ঘনীভূত হতে শুরু করল। আরিয়ান নিজের শরীরকে একটি আধার কন্টেইনার হিসেবে ব্যবহার করে সেই প্রচণ্ড গ্র্যাভিটি শক্তিকে নিজের ভেতরে টেনে নিতে লাগল। আরিয়ানের হাতের তালুতে যখন গ্র্যাভিটি কোরের বেগুনি আভাটি এসে আঘাত করল, তখন পুরো চত্বরের সময় যেন 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। আরিয়ানের পায়ের নিচের সেই ফাটল ধরা মাটি থেকে উত্তপ্ত বাষ্প বেরোতে শুরু করেছে। তার শরীরের প্রতিটি পেশি এখন একটি জ্বলন্ত তন্তু। সে তার বাম হাতটি যখন আকাশের দিকে বাড়িয়ে ওই অস্থির শক্তিকে মুঠোবন্দি করার চেষ্টা করছিল, তখন তার হাতের শিরাগুলো নীল থেকে গাঢ় বেগুনি বর্ণ ধারণ করল। বাতাস এখন আর বইছে না, বরং বাতাস এখন আরিয়ানের চারপাশে একটি ঘূর্ণি তৈরি করেছে। সেই ঘূর্ণির শব্দ ছিল কোনো ক্ষুধার্ত ড্রাগনের গর্জনের মতো। ইনভেস্টিগেটর ক্যাপ্টেন ড্রেক্স তার হেলমেটের ভেতরে থাকা ডিসপ্লেতে দেখছিল আরিয়ানের শরীরের তাপমাত্রা বাড়ছে। ও কি পাগল হয়ে গেছে? ড্রেক্সের একজন সঙ্গী চেঁচিয়ে উঠল। একজন মানুষের শরীর এই পরিমাণ গ্র্যাভিটেশনাল স্ট্রেস সহ্য করার কথা নয়, ওর হাড়গুলো তো এক্ষুনি গুঁড়ো হয়ে যাওয়ার কথা। কায়েন মাটিতে আছড়ে পড়ার পর ধুলো ঝেড়ে উঠে দাঁড়াল। সে দেখল আরিয়ানের চোখ থেকে এবার রক্ত ঝরছে, কিন্তু আরিয়ানের দাঁতে দাঁত চাপা সংকল্প এক চুলও নড়েনি। কায়েন বুঝতে পারল আরিয়ান কেবল শক্তি দিয়ে এটি করছে না, সে তার শরীরের প্রতিটি পরমাণুকে ওই মহাজাগতিক শক্তির ছন্দের সাথে মেলাবার চেষ্টা করছে। কায়েন চিৎকার করে বলল, আরিয়ান, কোরের ফ্রিকোয়েন্সি অনেক বেশি। তুমি যদি এটাকে নিজের ভেতরে নিতে চাও, তবে তোমার হার্টবিট বা হৃৎস্পন্দনকে ওই ছন্দে কমিয়ে আনতে হবে। তোমার শরীরকে স্থির করো, আরিয়ান। আরিয়ানের কানে কায়েনের কথাগুলো পৌঁছল কিনা বোঝা গেল না, কিন্তু তার পায়ের নিচের ফাটলগুলো আরও চওড়া হতে লাগল।
জর্গ তখনও দূরে দাঁড়িয়ে কাঁপছিল। সে দেখল আরিয়ানের চারপাশের ধুলোগুলো এখন আর নিচে পড়ছে না, বরং সেগুলো আরিয়ানের শরীরের চারপাশে একটি ছোট বলয় তৈরি করে ঘুরছে। আরিয়ান অনুভব করছিল তার প্রাক্তন জীবনের সেই ভয়েড শক্তির প্রতিধ্বনি। যদিও তার জাদুকরী ক্ষমতা নেই, কিন্তু তার স্মৃতিতে থাকা সেই প্রাচীন জ্ঞান তাকে পথ দেখাচ্ছিল। সে তার শ্বাস-প্রশ্বাসকে এতটাই ধীর করে ফেলল যে পাশের কেউ থাকলে মনে করত সে হয়তো আর বেঁচে নেই। কিন্তু তার হাতের সেই বেগুনি আভাটি ধীরে ধীরে সংকুচিত হয়ে ছোট একটি গোলকের রূপ নিল। ঠিক তখনই আকাশ থেকে এক তীব্র আলোর ঝলকানি দেখা দিল। গ্রামের সেই রহস্যময়ী মেয়ে এলিনা ভিড়ের ভেতর থেকে ধীর পায়ে এগিয়ে এলো। তার চারপাশে এক স্নিগ্ধ সবুজ আভা। এলিনা যখন আরিয়ানের কাছাকাছি পৌঁছাল, তখন সেখানকার বায়ুচাপ এতটাই বেশি ছিল যে এলিনার পোশাক ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল। কিন্তু সে থামল না। এলিনা তার 2 হাত বাড়িয়ে আরিয়ানের পিঠে রাখল। মুহূর্তের মধ্যে আরিয়ানের শরীরের সেই অসহ্য জ্বালা কমে এল। এলিনার হিলিং পাওয়ার আরিয়ানের শরীরের প্রতিটি টিস্যুকে আবার জোড়া দিতে শুরু করল। আরিয়ান এবার এক অসীম শক্তির সঞ্চার অনুভব করল। আরিয়ান তার ডান হাত দিয়ে মাটিতে গেঁথে থাকা সেই জং-ধরা তলোয়ারটি হেঁচকা টানে বের করে আনল। এবার সে তলোয়ারটি দিয়ে আকাশের দিকে একটি সজোরে আঘাত করল। কোনো তলোয়ার চালানোর ভঙ্গি নয়, এটি ছিল স্রেফ সংগৃহীত সমস্ত শক্তিকে আবার মহাকাশে ফিরিয়ে দেওয়ার এক উপায়। একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের সেই শব্দে পুরো গ্রাম কয়েক মাইল পর্যন্ত কেঁপে উঠল। সেই বেগুনি আভাটি তলোয়ারের ডগা দিয়ে একটি আলোকছটার মতো মেঘের ভেতর বিলীন হয়ে গেল। পরক্ষণেই আকাশের সেই ধুলোকণাগুলো বরফের মতো টুপটুপ করে ঝরতে শুরু করল। আরিয়ান হাঁটু গেড়ে মাটির ওপর বসে পড়ল। তার জংধরা তলোয়ারটি এখন আর জংধরা নেই। শোকের সেই প্রচণ্ড তাপে তলোয়ারের উপরিভাগ পুড়ে গিয়ে এক অদ্ভুত কালচে নীল রং ধারণ করেছে। সে হাঁপাচ্ছিল, কিন্তু তার চোখ ছিল শান্ত। ড্রেক্স এবং অন্য ইনভেস্টিগেটররা তাদের তলোয়ার খাপে ভরে ফেলল। তারা আরিয়ানের দিকে এগিয়ে এল, কিন্তু তারা এবার তাকে গ্রেপ্তার করতে নয়, বরং সম্মানের সাথে মাথা নিচু করল। আমরা দুঃখিত, ড্রেক্স গম্ভীর স্বরে বলল। আমরা যা দেখলাম তা কোনো অপরাধ নয়। এটি ছিল এক মহৎ প্রাণ দ্বারা পুরো জনপদকে বাঁচানোর দৃশ্য। জর্গ, তোমার সময় শেষ। জর্গ তখন মাঠের কোণে পড়ে কাতরাচ্ছিল। ইনভেস্টিগেটররা তাকে টেনে তুলল। তার পকেট থেকে সেই চুরি করা গ্র্যাভিটি কোরের শেষ টুকরোগুলো চত্বরের ধুলোয় মিশে গেল। কিন্তু আরিয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। তার পুরো মনোযোগ ছিল তার পিঠে রাখা এলিনার সেই শীতল হাতের ওপর। আরিয়ান অনুভব করছিল এলিনার সেই সবুজ হিলিং পাওয়ার তার শরীরের প্রতিটি কোষকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু গ্র্যাভিটি কোরের যে বিপুল শক্তি আরিয়ানের ভেতরে ঢুকেছে তা ছিল একটি ক্ষুদ্র মহাবিশ্বের ভর। আরিয়ান ঘাড় ঘুরিয়ে দেখল এলিনার চোখজোড়া আকাশের দিকে নিবদ্ধ। সেখানে মেঘের আড়ালে এক অদ্ভুত সোনালি আভা দানা বাঁধছে। এলিনা তার হাতটি আরিয়ানের পিঠ থেকে সরিয়ে নিল। হাত সরানোর সাথে সাথে আরিয়ান অনুভব করল তার শরীরের ওজন যেন 10 গুণ বেড়ে গেল। তার মনে হল সে লোহার ওপর বসে আছে, যা তাকে নিচের দিকে টেনে নিচ্ছে। এলিনা খুব ধীর স্বরে বলল, আরিয়ান, আমি তোমাকে আগে বলিনি, কারণ আমি চেয়েছিলাম তুমি এই সাধারণ জীবনেই সুখে থাকো। কিন্তু আজ তোমাকে বাঁচাতে গিয়ে আমি আমার সীমাবদ্ধতা অতিক্রম করেছি। আমি এথেরিয়া একাডেমির একজন অত্যন্ত শক্তিশালী এবং রহস্যময় মাস্টারের ব্যক্তিগত ছাত্রী। আকাশের সেই সোনালি আভাটি হঠাৎ একটি বিশাল স্তম্ভের মতো চত্বরে নেমে এলো। আলোকস্তম্ভের ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, যা বাতাসের প্রতিটি অণুকে কাঁপিয়ে দিচ্ছিল। এলিনা, তোমার সময় শেষ, ফিরে এসো। এলিনা ম্লান হেসে আরিয়ানের দিকে তাকাল। সে বলল, মাস্টার আমাকে ডেকে পাঠিয়েছেন। তিনি যখন ডাকেন তখন জগতের কোনো শক্তি আমাকে ধরে রাখতে পারবে না। আমি যদি এখন না যাই, তবে মাস্টার এই পুরো গ্রামকে তার একটি নিঃশ্বাসে ধ্বংস করে দেবেন। তিনি অপছন্দ করেন যে তার প্রিয় ছাত্রী কোনো সাধারণ মানুষের জন্য নিজের শক্তি ব্যয় করুক। আরিয়ান তার সেই কয়েক হাজার টন ওজনের হাতটি বাড়িয়ে এলিনাকে ধরতে চাইল। তার হাতের চাপে চত্বরের মাটি ফেটে চৌচির হয়ে গেল। আমি তোমাকে যেতে দেব না এলিনা। আরিয়ানের গলা দিয়ে রক্ত বেরিয়ে এলো, কারণ তার ষড়যন্ত্র এখন গ্র্যাভিটির চাপে সংকুচিত। এলিনা শূন্যে ভাসতে ভাসতে আরিয়ানের কপালে শেষবার একটি আঙুল ছোঁয়াল। না আরিয়ান,
জেদ করো না, তুমি এখনও তার ধূলিকণার সমানও নও, কিন্তু তোমার হাড়ের ভেতরে আমি যে মহাকর্ষের বীজ বুনে দিয়েছি তাকে লালন করো, তোমার শরীরের প্রতিটি হাড়কে হীরার চেয়েও শক্ত করো। মনে রেখো, অন্তত ২০০টি রক্তিম চাঁদ অতিবাহিত না হওয়া পর্যন্ত একাডেমি খোঁজার চেষ্টা করো না। যেদিন তুমি তোমার এই কালচে তলোয়ার দিয়ে আকাশকে চিরে ফেলতে পারবে, সেদিন আমি বুঝব তুমি তৈরি। একটি তীব্র আলোর ঝলকানিতে এলিনা সেই আলোকস্তম্ভের ভেতরে বিলীন হয়ে গেল। আরিয়ান যেখানে বসেছিল সেই জায়গাটি তার নিজের শরীরের ওজনে প্রায় ৬ ফুট নিচে দেবে গেছে। সে একটি বিশাল গর্তের মাঝখানে একা পড়ে রইল। কায়েন দৌড়ে এসে গর্তের কিনারায় দাঁড়াল। সে দেখল আরিয়ান থেকে এক ধরনের ঘন বেগুনি বাষ্প বেরোচ্ছে। কায়েন চিৎকার করে বলল, আরিয়ান, স্থির হও, এলিনা চলে গেছে তোমাকে বাঁচাতে। তুমি যদি এখন নিজেকে শেষ করে দাও তবে ওর ত্যাগ বৃথা যাবে। আরিয়ান ধীর স্থিরভাবে তার তলোয়ারটি আবার আঁকড়ে ধরল। তার চোখে এখন এক আদিম সংকল্পের আগুন। সে গর্তের ভেতর থেকেই আকাশের দিকে তাকিয়ে বলল, ২০০টি চাঁদ, কায়েন, আজ থেকে আমাদের প্রতিটি দিন হবে একটি বছরের সমান। আমি একাডেমি ভেঙে এলিনাকে ফিরিয়ে আনব। ড্রেক্স এবং তার দলবল জর্ককে বন্দি করে গ্রাম ছেড়ে চলে গেল। তারা যাওয়ার সময় আরিয়ানের দিকে এমনভাবে তাকাল যেন তারা কোনো নতুন যোদ্ধার জন্ম হতে দেখেছে।